প্রথমত হচ্ছে এই চ্যাপ্টারে তোমার লাস্টের দিকে যেগুলো আছে আর কি, হেজার্ড প্রতীক, এগুলা একটু তোমরা জাস্ট প্রতীকটা মনে রাখবা। কোনটা কি প্রতীক, কোনটা বিপজ্জনক, কোনটা বিস্ফোরক, কোনটা তেজস্ক্রিয়। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মনে রাখবা, কারণ এগুলো ভর্তি পরীক্ষার সময় অনেক সময় আসে এমসিকিউতে, এবং এগুলো আসতেও পারে। তো জাস্ট হেজার্ড প্রতীকগুলো তোমরা একটু নাম জানলে চলবে, কোন চিত্র দিয়ে কোনটা বোঝায়। এখন আসলে গুরুত্বপূর্ণ অংশ, লাস্ট অংশ এই চ্যাপ্টারে, সেটা হলো রাসায়নিক যে বিশ্লেষণ। হ্যাঁ, তোমাদের তো লবণ টেস্ট তো কলেজে দেখাইছে, তাই না, প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে? তো ওইটা কিন্তু একটা রাসায়নিক বিশ্লেষণ। তো এই রাসায়নিক বিশ্লেষণে তুমি কতটুকু নমুনা ব্যবহার করতেছো তার উপর ভিত্তি করে সেটাকে ৩ ভাগে ভাগ করা হয়েছে আর কি। তাহলে রাসায়নিক বিশ্লেষণ ৩ প্রকার। কিসের উপর ভিত্তি করে? তুমি কতটুকু নমুনা ব্যবহার করতেছো তার উপর ভিত্তি করে ৩ প্রকার। একটা হচ্ছে ম্যাক্রো বিশ্লেষণ, একটা হচ্ছে সেমি মাইক্রো বিশ্লেষণ, আর একটা হচ্ছে মাইক্রো বিশ্লেষণ। ম্যাক্রো বিশ্লেষণ হচ্ছে যেখানে তুমি 0.5 গ্রাম থেকে 2 গ্রাম পর্যন্ত কঠিন নমুনা ব্যবহার করবা, অথবা 20 থেকে 30 ml দ্রবণ ব্যবহার করবা বিশ্লেষণ প্রক্রিয়া, সেটা হলো ম্যাক্রো বিশ্লেষণ প্রক্রিয়া। এখানে সবচেয়ে বেশি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় আর কি। তারপরটাতে যদি আমরা যাই, সেমি মাইক্রো বিশ্লেষণ। এই সেমি মাইক্রো বিশ্লেষণে সাধারণত 0.05 গ্রাম থেকে তোমার 0.2 গ্রাম রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, অথবা তোমার এখানে 2 থেকে 4 ml দ্রবণ ব্যবহার করা হয়। এটাকে সেমি মাইক্রো বিশ্লেষণ বলা হয়। এখানে রাসায়নিক পদার্থ ম্যাক্রো থেকে কম ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে আসলে আমরা কলেজ লেভেলে যে ল্যাবগুলো করি, ইউনিভার্সিটি লেভেলেও যে মোটামুটি ল্যাবগুলো করি প্রাথমিক পর্যায়ে, সবগুলো হচ্ছে সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি। আর এখানে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ হচ্ছে, সাধারণত তোমার ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতিতে কিছু কিছু আয়ন যেমন কপার বা আয়রন, এগুলো টেস্ট করার সময় হাইড্রোজেন সালফাইড গ্যাসটা ব্যবহার করা হয় এগুলো শনাক্তকরণ করার ক্ষেত্রে। কিন্তু সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে তোমার থায়ো অ্যাসিডামাইড ব্যবহার করা হয়। তো থায়োআমাইড ব্যবহার করা হয়, এটা ব্যবহার করার ফলে এখান থেকে তোমার হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয় আর কি। তারপর হচ্ছে মাইক্রো বিশ্লেষণ। মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে আরও কম রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এখানে 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম পদার্থ ব্যবহার করা হয়। আর দ্রবণের ক্ষেত্রে 0.2 থেকে 1 ml দ্রবণ ব্যবহার করা হয়। এখানে রাসায়নিক পদার্থ সবচেয়ে কম ব্যবহার করা হয়, তবে এই পদ্ধতিতে তোমার যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় এগুলো অনেক আধুনিক এবং অনেক সেন্সিটিভ, এগুলোর দাম অনেক বেশি। আর এগুলোর এক্সপেরিমেন্টে যদি আমি কিছু নাম বলি, মানে কোন কোন কাজগুলো ব্যবহার করা হয়, যেমন ধরো এনএমআর, আইআর, তারপর ইউভি স্পেকট্রোস্কোপি, ক্রোমাটোগ্রাফি, এগুলোতে মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয়। তো এটা মোটামুটি শেষ। আর দুইটা পয়েন্ট শুধু আমরা জেনে রাখবো। একটা পয়েন্ট হলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো একটা পদ্ধতি হলো, তোমার যদি কোনো কারণে তোমার হাতে অ্যাসিড পড়ে যায় তাহলে আমরা কি করব? হাতে যদি অ্যাসিড পড়ে যায় তাহলে সেখানে তোমার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে 5% সোডিয়াম বাইকার্বনেটের দ্রবণ ব্যবহার করা হয়। 5% সোডিয়াম বাইকার্বনেটের দ্রবণ ব্যবহার করা হয়। এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যখন হাতের মধ্যে অ্যাসিড পড়বে। আর যদি কোনো কারণে চোখে ক্ষার পড়ে যায় সেক্ষেত্রে চোখ ভালোভাবে পানি দিয়ে ধুয়ে সেখানে 5% বোরিক অ্যাসিডের দ্রবণ ব্যবহার করা হয়। এতে তোমার ওই ক্ষারটা অনেকটা প্রশমিত হয়ে যায়, বোরিক অ্যাসিড। এই হলো এই ফার্স্ট চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অংশ। এবার আসে আমরা জৈব যৌগে আসি। এটা হচ্ছে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। জৈব রসায়ন। যে জায়গা থেকে তোমাদেরকে লিখতে বলবো সেই জায়গা থেকে লেখা শুরু করবা। প্রথমে আসি আমরা জৈব যৌগে। জৈব যৌগটা কি? সাধারণত আমরা জানি
কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে যৌগগুলো গঠিত হয়, কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে যে যৌগগুলো গঠিত হয় তাদেরকে আমরা কি বলি? হাইড্রোকার্বন বলি। আর হাইড্রোকার্বন ও তার জাতক সমূহকে তোমার জৈব যৌগ বলা হয়। হাইড্রোকার্বন ও তার জাতক সমূহকে জৈব যৌগ বলা হয়। সেক্ষেত্রে কার্বন হাইড্রোজেন ছাড়াও যৌগের মধ্যে নাইট্রোজেন থাকতে পারে, সেখানে অক্সিজেন থাকতে পারে, সেখানে সালফার থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল জৈব যৌগ। তো তোমার রসায়নের যে শাখায় আসলে এই জৈব যৌগ এবং তার জাতক সমূহ নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় জৈব রসায়ন। তো আমরা প্রথমে আসলে জৈব রসায়নের যে সূচনা, কিভাবে জৈব রসায়নটা শুরু হলো সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত জৈব যৌগ সম্পর্কে আসলে বিজ্ঞানীদের যে ধারণাটা ছিল সেটাকে বলা হয় প্রাণ শক্তির মতবাদ। তোমরা একটু লিখে রাখতে পারো, এটাকে বলা হয় প্রাণ শক্তির মতবাদ। এইটা দিয়েছিলেন বিজ্ঞানী বার্জেলিয়াস। বিজ্ঞানী বার্জেলিয়াস দিয়েছিলেন। তো ওনার মতে শুধুমাত্র উদ্ভিদ ও প্রাণী দেহে এক অচেনা শক্তির প্রভাবে, হ্যাঁ, উদ্ভিদ ও প্রাণী দেহে একটি অচেনা শক্তির প্রভাবে এই জৈব যৌগগুলো উৎপন্ন হয়ে থাকে। এটাকেই বলা হয় প্রাণ শক্তির মতবাদ। সবাইকে এটা লিখতে পারছো? সাধারণত উদ্ভিদ ও প্রাণী দেহে এক অচেনা শক্তির প্রভাবে জৈব যৌগগুলো উৎপন্ন হয়ে থাকে। একে প্রাণ শক্তির মতবাদ বলা হয়। সবার কি এটা লেখা হয়েছে? স্যার একটু আবার বলবেন? উদ্ভিদ ও প্রাণী দেহে এক অজানা শক্তির প্রভাবে, উদ্ভিদ ও প্রাণী দেহে এক অজানা শক্তির প্রভাবে জৈব যৌগসমূহ উৎপন্ন হয়। একে প্রাণ শক্তির মতবাদ বলে। দেখা হয়েছে তোমাদের? জি জি স্যার। স্যার। এরপরে তোমাদের ফ্রেডরিক ওলার নামে আরেকজন বিজ্ঞানী আছে। ফ্রেডরিক ওলার, কোনো কি জায়গায় বোলার লেখা আছে, জার্মান বিজ্ঞানী তো। ফ্রেডরিক ওলার, উনি তোমার ল্যাবরেটরিতে তোমার অজৈব যৌগ তৈরি করতেছিলেন, মানে তৈরি করতে চাচ্ছিলেন অজৈব যৌগ। সেটা কিভাবে? উনি ওখানে লেড সায়ানেট নিয়েছিলেন। লেড সায়ানেট, আমরা সাধারণত সায়ানাইড জানি সিএন, আর সায়ানেট হচ্ছে সিএনও। উনি লেড সায়ানেটের সাথে উনি অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া করছিলেন। বিক্রিয়ায় উনি অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করতে চাচ্ছিলেন, যেটা হচ্ছে তোমার একটা অজৈব যৌগ। আচ্ছা, এই বিক্রিয়াটা উনি করতেছিলেন, সেখান থেকে উনি লেড ক্লোরাইড তৈরি করলেন। লেড ক্লোরাইড, আর সাথে তৈরি করলেন হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। এবং এটা নির্দিষ্ট তাপমাত্রায় এই বিক্রিয়াটা হয়েছিল। এখন যেই তাপমাত্রায় এই অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন হচ্ছিল, সেই একই তাপমাত্রায় তোমার এই অ্যামোনিয়াম সায়ানেটটা পুনর্বিন্যস্ত হলো, মানে অণুগুলো ভিন্নভাবে সজ্জিত হলো এবং সজ্জিত হয়ে সেখান থেকে তোমার তৈরি করে ফেললো ইউরিয়া।
হচ্ছে ইউরিয়ার সংকেত। এখন ইউরিয়া কোথায় পাওয়া যায়? ইউরিয়া কিন্তু উদ্ভিদে পাওয়া যায় এবং এটা একটা জৈব যৌগ। ঠিক আছে, এটা হচ্ছে একটা জৈব যৌগ। তখন উনি দেখলেন যে উনি আলাদা একটা জিনিস তৈরি করতে গেছিলেন, সেখান থেকে একটা জৈব যৌগ তৈরি হয়ে গেছে, ইউরিয়া তৈরি হয়ে গেছে। তো ওখান থেকে ওনার ধারণা আসলো তার মানে এগুলোকে ল্যাবরেটরিতেও তৈরি করা সম্ভব। শুধু যে উদ্ভিদ ও প্রাণীদেহেই পাওয়া যাবে তা না, এগুলোকে আমরা ল্যাবরেটরিতেও তৈরি করতে পারবো। সেখান থেকে আসলে জৈব যৌগের সূচনা। তার মানে উনি একটা অজৈব যৌগ লেড সায়ানাইডের সাথে একটা অজৈব যৌগ অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া করতেছিলেন এবং সেখান থেকে উনি অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে চাচ্ছিলেন। সেটা তৈরি হয়েছিল। তৈরি হওয়ার পর ওই একই তাপমাত্রায় এখানকার অণুগুলো পুনর্বিন্যস্ত হয়ে ইউরিয়াতে পরিণত হলো। দেখো তো এখানে অ্যামোনিয়াম সায়ানেট আর ইউরিয়াতে পরমাণুর সংখ্যা সবগুলো সমান আছে কিনা? জি স্যার, সমান। এই ধরনের বিক্রিয়াকে কিন্তু বলা হয় পুনর্বিন্যাস বিক্রিয়া। হ্যাঁ? তো এগুলো ওই একই তাপমাত্রায় পুনর্বিন্যস্ত হয়ে সেখান থেকে ইউরিয়া তৈরি হয়ে গেল এবং এটা একটা জৈব যৌগ। আর এখান থেকে আসলে জৈব যৌগের সূচনা। ঠিক আছে, তাহলে এই পরীক্ষাটা কে করছিলেন? ফ্রেডরিক পোলার বা বোলার, যাই লাগে। এখন আসি আমরা জৈব যৌগের সংখ্যা নিয়ে। সাধারণত তোমার জৈব যৌগের সংখ্যা হচ্ছে প্রায় ৮০ লক্ষেরও বেশি। ৮০ লক্ষেরও বেশি। আর অজৈব যৌগের সংখ্যা হচ্ছে প্রায় ১ লাখের মতো। তার মানে জৈব যৌগের সংখ্যা বোঝাই যাচ্ছে অনেক অনেক গুণ বেশি। এখন এই জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার কারণটা কি, এটাও আমাদেরকে জানতে হবে। কেন জৈব যৌগের সংখ্যা এত বেশি? তাহলে তোমরা ওই পয়েন্টটা লেখো, জৈব যৌগের প্রাচুর্যতার কারণ। সবাই পয়েন্টটা লেখো, জৈব যৌগের প্রাচুর্যতার কারণ। সবাই কি পয়েন্টটা লিখছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এক নম্বরে লেখো ক্যাটিনেশন। এক নম্বরে ক্যাটিনেশন। ২ নম্বরে হলো সমানতা। আর ৩ নম্বরে হলো পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া। এই তিনটা হলো জৈব যৌগের সংখ্যা এত বেশি হওয়ার কারণ। ঠিক আছে, ৩টা পয়েন্ট তোমাদের লেখা হয়ে গেছে। জি স্যার। আর আমরা প্রথম পয়েন্টটার ব্যাখ্যাটা দেখব। প্রথম পয়েন্ট হচ্ছে ক্যাটিনেশন। আমি সংজ্ঞাটা বলতেছি, তোমরা সবাই ক্যাটিনেশনের সংজ্ঞাটা লেখো। কার্বনের অসংখ্য পরমাণু যুক্ত হয়ে কার্বনের অসংখ্য বা বহু সংখ্যক পরমাণু যুক্ত হয়ে বিভিন্ন আকার ও আকৃতির মুক্ত শিকল অথবা বদ্ধ শিকল যৌগ গঠন করার ধর্মকে ক্যাটিনেশন বলে। সবার লেখা হয়ে গেছে সংজ্ঞাটা? জি স্যার। জি স্যার।
এই কার্বন কিন্তু এই ক্যাটিনেশন ধর্মটা সবচেয়ে বেশি প্রদর্শন করে, আর কার্বন ছাড়া সিলিকন অল্প পরিমাণে এই ধর্ম প্রদর্শন করে। তাহলে সবচেয়ে বেশি এই ধর্ম প্রদর্শন করে কার্বন, আর কিছু পরিমাণ প্রদর্শন করে সিলিকন। এটাও লিখে রাখো, কার্বন সবচেয়ে বেশি এই ধর্ম প্রদর্শন করে, আর সিলিকন অল্প পরিমাণে এই ধর্ম প্রদর্শন করে। এর কারণে কিন্তু আসলে কার্বনের যৌগের সংখ্যা বা জৈব যৌগের সংখ্যা এত বেশি। এর উদাহরণ হিসেবে আমরা এগুলো দিতে পারি, যেমন ধরো কার্বন কার্বন কিন্তু তোমার যুক্ত হয়ে যেমন একক বন্ধন তৈরি করতে পারে, এখানে কার্বন কার্বন যুক্ত হয়ে একক বন্ধন তৈরি করতেছে, সেখানে কার্বনের সংকরায়ন হচ্ছে sp3। আবার কার্বন কিন্তু নিজেদের মধ্যে দ্বিবন্ধন দ্বারাও যুক্ত হতে পারে, আর যখন কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি হয় তখন তার সংকরায়ন কি হয়? sp2 sp2 হয়। আবার কার্বন কার্বন কিন্তু একক ত্রিবন্ধন দ্বারাও যুক্ত হতে পারে, তখন তার সংকরায়ন হয় sp। তাহলে তোমরা এই কথাগুলো লিখে রাখতে পারো যে কার্বন কার্বন এককভাবে যুক্ত হতে পারে যেখানে তার সংকরণ sp3, আবার কার্বন কার্বন দ্বিবন্ধনও গঠন করতে পারে যেখানে সংকরণ sp2, এবং কার্বন কার্বন ত্রিবন্ধন দ্বারাও যুক্ত হতে পারে। তো এই এতভাবে তারা যুক্ত হতে পারার কারণে কিন্তু তাদের যৌগের সংখ্যা এত বেশি। আর কেউ কিন্তু এরকম ধর্ম প্রদর্শন করতে পারে না, এরকম মৌলের সংখ্যা কিন্তু কম যে তারা তাদের মধ্যে একক বন্ধনও তৈরি করতে পারে, দ্বিবন্ধনও তৈরি করতে পারে, আবার ত্রিবন্ধনও তৈরি করতে পারে। 1 মিনিট তোমরা একটু ধরো। যেটা বলছিলাম, তাহলে এরকম ধর্ম কিন্তু আর কেউ সহজে প্রদর্শন করে না। তাহলে তোমরা এই কথাগুলো লিখে রাখো, কার্বন কার্বন যেমন একক বন্ধন দ্বারা যুক্ত হতে পারে, দ্বিবন্ধন দ্বারাও যুক্ত হতে পারে, আবার ত্রিবন্ধন দ্বারাও যুক্ত হতে পারে। তারপর নিচে কিন্তু এই উদাহরণগুলো দিতে হবে যে একক বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে, দ্বিবন্ধন দ্বারা যুক্ত হচ্ছে, আবার ত্রিবন্ধন দ্বারাও যুক্ত হচ্ছে। তো সবাই কথা লিখে রাখো, কার্বন কার্বন একক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হতে পারে। সবার কি এটা লেখা হয়েছে? জি স্যার। আবার তোমরা এখানে দেখো, কার্বন কার্বন যেমন একক বন্ধন দ্বারা বা দ্বিবন্ধন দ্বারা যুক্ত হয়ে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠন করতে পারে, মুক্ত শিকল যৌগ। কার্বন কার্বন যুক্ত হয়ে বিভিন্ন দৈর্ঘ্যের মুক্ত শিকল গঠন করতে পারে। এখানে মুক্ত শিকল বলতে বোঝাচ্ছে আমি এখানে যে চেইনটা আঁকলাম সেখানে প্রথম কার্বন আর শেষ কার্বন কিন্তু পরস্পর যুক্ত না, তাই না? এই ধরনের শিকলকে বলা হয় মুক্ত শিকল। তাহলে কার্বন কার্বন যুক্ত হয়ে যেমন বিভিন্ন দৈর্ঘ্যের মুক্ত শিকল গঠন করতে পারে, আবার তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে বদ্ধ শিকল যৌগ গঠন করতে পারে। যেমন এটা হলো একটা বদ্ধ শিকল যৌগ। ঠিক আছে, এই কথাটা লিখে রাখো। আবার কার্বন কার্বন যেমন যুক্ত হয়ে বিভিন্ন দৈর্ঘ্যের মুক্ত শিকল গঠন করতে পারে, আবার বদ্ধ শিকলও গঠন করতে পারে। এই কারণে আসলে কার্বনের সংখ্যা এত বেশি বা জৈব যৌগের সংখ্যা এত বেশি। এই ধর্মটাকে বলা হয় ক্যাটিনেশন। দেখছো তোমরা এটা? কার্বন কার্বন যেমন যুক্ত হয়ে বিভিন্ন দৈর্ঘ্যের মুক্ত শিকল গঠন করতে পারে, আবার বদ্ধ শিকল যৌগ গঠন করতে পারে। এ কারণে জৈব যৌগের সংখ্যা এত বেশি। এটাই হলো ক্যাটিনেশন ধর্ম। তোমরা কি লিখছো এটা সবাই?
জি জি স্যার। স্যার। আর এখানে ক্যাটিনেশনের একটা বিশেষ উদাহরণ হলো ফুলারিন। ক্যাটিনেশনের একটা বিশেষ উদাহরণ হলো ফুলারিন। এটা লিখে রাখো, ক্যাটিনেশনের একটি বিশেষ উদাহরণ হলো ফুলারিন। ফুলারিনে কার্বন সংখ্যা C30 থেকে C70 পর্যন্ত হয়ে থাকে। কার্বন সংখ্যা প্রায় 30 থেকে 70-র মধ্যে হয়ে থাকে। এখন পর্যন্ত তোমার যে ফুলারিন গুলো আছে আর কি, এখন পর্যন্ত যে ফুলারিন গুলো আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে C32, C40, C50 এবং C60। এই ফুলারিন গুলো এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে। আর এখানে কার্বনের সংকরায়ন হচ্ছে sp2। ফুলারিনে কার্বনের সংকরায়ন হচ্ছে sp2। এই ইনফরমেশনটা দরকার, এবং এটা যে বিজ্ঞানী আবিষ্কার করছেন তার নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে। বিজ্ঞানী বুকমিনিস্টার ফুলারিন তোমার এই যৌগটা আবিষ্কার করেন, তো ওনার নাম অনুযায়ী এটাকে ফুলারিন বলা হয়। তোমরা সবাই ফুটবল দেখছো আশা করি। জি স্যার। ফুটবল, সেই ফুটবলের মধ্যে হচ্ছে ফুলারিনের কাঠামো, তবে গোলাকার হলো, এটা এরকম সরবুজ আকৃতি কাঠামোর মধ্যে থাকে এবং অনেকগুলো সরবুজ কাঠামো একসাথে যুক্ত হয়ে এই ফুলারিনটা গঠন করে। তো এই যে আমি সরবুজ আকৃতির কাঠামোগুলো আঁকলাম, ধরো এই কর্নারে যদি একটা কার্বন থাকে, সেই কার্বনটা কয়টা হাত দিয়ে যুক্ত হচ্ছে পাশের কার্বনগুলোর সাথে? চারটা। দেখো তো আমি গোল চিহ্ন দিয়ে রাখছি। সে মোট কয়টা কার্বনের সাথে যুক্ত হচ্ছে? কয়টা? তিনটা। এই মাঝখানে কার্বনটা, এই মাঝখানে কার্বনটা জি কয়টা? স্যার। তিনটা। তিনটা। হ্যাঁ, তাহলে তার তিনটা হাত ব্যবহৃত হচ্ছে, বাকি হাতটা খালিই আছে। তাহলে এখানে কার্বনের কোন ধরনের সংকরণে তার তিনটা হাত বন্ধন গঠনে অংশগ্রহণ করে? sp2 সংকরণে। তাহলে ফুলারিনেও কার্বনের সংকরণ হচ্ছে sp2। এটা হচ্ছে অনেকটা তোমার ওই ইয়ার মতো, গ্রাফাইটের মতো। গ্রাফাইটে যেমন কার্বনের সংকরণ হচ্ছে sp2, সেখানে তার তিনটা হাত বন্ধন গঠনে অংশগ্রহণ করে, এখানেও ঠিক সেরকম। আর একটা হাত খালি থাকে, ওইটা কারোর সাথে যুক্ত হয় না। ঠিক আছে, এই হলো কার্বনের ক্যাটিনেশন ধর্ম, এবং এইটাই কিন্তু মূল কারণ। এবং অনেক সময় আগে তোমাদের যদি এখন এটা সিলেবাসের মতো নাই, আগে এই জিনিসটা আসতো যে ক্যাটিনেশন ব্যাখ্যা করো, এবং এই ফুলারিনের উদাহরণগুলো এমসিকিউতে আসতো যে নিচের কোনটি কার্বনের ক্যাটিনেশনের উদাহরণ, বা কোন ফুলারিনটি আবিষ্কৃত হয়েছে, এই টাইপের কোশ্চেন। আচ্ছা, তারপর দ্বিতীয় কারণটা কি? সমানতা। এখন এই সমানতাটা আমরা জানবো। কে বলতে পারবা সমানতার সংজ্ঞাটা? একজন হাত তুলো দেখি, কে বলতে পারবা সমানতা কি? মনে আছে? হ্যাঁ বলো, আমাদের বলো। এই যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, মানে এই বিষয়টা হচ্ছে সমানতা। যে সকল যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এই বিষয়টাকে সমানতা বলে, তাই না? তো আমি এখন যে সংজ্ঞাটা জানবো, এই সংজ্ঞাটা একটু বড় সংজ্ঞা জানবো, যাতে একসাথে আমাদের পড়াটা হয়ে যায়, কারণ পরবর্তীতে বড় সংজ্ঞাটাই পড়া লাগবে। হ্যাঁ, আমি সংজ্ঞাটা বলতেছি, তোমরা লিখে রাখো সমানতার সংজ্ঞাটা। যে সকল যৌগের আণবিক সংকেত এক, যে সকল যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন,
লিখছো সবাই এতটুকু? যে সকল জি, স্যার। যৌগের আণবিক সংকেত জি, এক স্যার। কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, অথবা অথবা আণবিক ও গাঠনিক সংকেত এক, অথবা আণবিক ও গাঠনিক সংকেত এক কিন্তু ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, কিন্তু ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, তাদেরকে পরস্পরের সমাণু বলে। এবং এই বিষয়কে সমানুতা বলে। সবাই কি লিখতে পারছো, না কারো কোনো জায়গায় মিস হয়ে গেছে? স্যার লিখতে পারছি। আচ্ছা, তাহলে আণবিক ও গাঠনিক সংকেত এক কিন্তু ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, তাদেরকে পরস্পরের সমাণু বলে। এই বিষয়কে সমানুতা বলে। এই বিষয়কে সমানুতা বলে। এখন দুইটা উদাহরণ দিয়ে তোমাদেরকে জিনিসটা বুঝাই, তাহলে হয়তো আমাদের জন্য জিনিসটা বুঝতে সুবিধা হবে। কেন আমি এত বড় একটা সংখ্যা দিলাম? কারণ আমাদের তো পরের সমানতার অংশটা করতেই হবে, সেই জায়গায় এই সংখ্যাটা আমাদের লাগবে। ধরো আমি এখানে একটা আণবিক সংকেত লিখলাম C2H6O। এই আণবিক সংকেত থেকে দুইটা গাঠনিক সংকেত লেখা সম্ভব। একটা হচ্ছে CH3OCH3, আর একটা সংকেত হচ্ছে CH3CH2OH। দেখো তো এই যে দুইটা যৌগ লিখলাম, দুইটাতে কিন্তু কার্বন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা এবং অক্সিজেন সংখ্যা সমান আছে, তাই না? আণবিক সংকেত এক, কিন্তু এখানে গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন দুইটা যৌগেরই। প্রথমটা হচ্ছে ডাইমিথাইল ইথার। তোমরা কি সংকেত দুটা লিখছো সবাই? সংকেত দুটাতে খেয়াল করে দেখো, এখানে যে এই অক্সিজেন বন্ড অক্সিজেন আছে, এই অংশটা হচ্ছে ইথারীয় মূলক। এটা হচ্ছে ইথারীয় মূলক, এবং এর দুই পাশে মিথাইল মূলক আছে। CH3টা হচ্ছে মিথাইল মূলক, মানে মিথেন থেকে CH4, এখান থেকে যখন একটা হাইড্রোজেন চলে যাবে, চলে গিয়ে যখন CH3তে পরিণত হবে, তখন সেটাকে বলা হয় মিথাইল মূলক। তাহলে দুইটা মিথাইল মূলক আছে, তাই এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। কারণ নামটা বুঝতে কোনো সমস্যা হয়েছে কি? ডাইমিথাইল ইথার। আর নিচের যৌগটাতে দেখো, এখানে একটা OH মূলক আছে। এই OH মূলকটা হচ্ছে অ্যালকোহলীয় হাইড্রোক্সাইড মূলক, তাই এই যৌগটা হচ্ছে অ্যালকোহল। এবং এই অ্যালকোহলে দুইটা কার্বন আছে, দুইটা কার্বন থাকলে সেই অ্যালকেনের নাম হয় ইথেন। হ্যাঁ, সেই ইথেনের সাথে অ্যালকোহলের অযুক্ত করে নামটা হচ্ছে ইথানল। তাহলে এখানে আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এইটা একটা গেল। আমরা পরের অংশে আসি। আরেকটা যৌগ লিখতেছি এখানে। এটা একটা যৌগ, আবার একই রকম দেখতে আরেকটা যৌগ আছে এখানে। ওইটা এই পাশে দিয়ে দিলাম। এখন যে দুটো সংকেত লিখলাম নিচে,
এই দুটো সংকেত দেখতে একই রকম, তাই না? অবশ্যই এদের আণবিক সংকেত এক, আবার গাঠনিক সংকেতও কিন্তু এক। দেখো, যে কার্বনের সাথে এখানে হাইড্রোক্সাইড মূলক ছিল, পরেরটাতেও একই কার্বনের সাথে হাইড্রোক্সাইড মূলক যুক্ত। দুইটারই নিচের দিকে CH এবং উপরের দিকে COOH আছে। তার মানে আণবিক সংকেতও এক, গাঠনিক সংকেতও এক। কিন্তু এখানে প্রথমটাতে তোমার ডান পাশে হাইড্রোক্সাইড মূলকটা আছে, আর পরেরটাতে বাম পাশে হাইড্রোক্সাইড মূলক আছে, তাই না? তার মানে আমরা বলতে পারি এখানে কিন্তু বিন্যাসটা ভিন্ন, ত্রিমাত্রিক বিন্যাসটা ভিন্ন। তো প্রথমটার নাম হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড, আর এটার নাম হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। তাহলে ত্রিমাত্রিক বিন্যাস ভিন্নতা হওয়ার কারণে কিন্তু নতুন আরেকটা যৌগ তৈরি হচ্ছে, এটাকে কিন্তু বলা হয় সমানতা। এটাও এক ধরনের সমানতা। এই জন্য আমরা সংজ্ঞার মধ্যে দুইটা অংশই একসাথে নিয়ে আসছি। এদের ধর্ম কিন্তু সম্পূর্ণ ভিন্ন, একজনের থেকে আরেকজনের ধর্ম ভিন্ন। ভৌত এবং কিছু রাসায়নিক ধর্ম এরা একের অপর থেকে আলাদা। তাহলে এই সমানতার কারণেও কিন্তু দেখো, একই আণবিক সংকেত থেকে আমি একই মানে ভিন্ন ভিন্ন ধরনের যৌগ পাচ্ছি, এতেও জৈব যৌগের সংখ্যা বাড়তেছে। এটা কিন্তু অজৈব যৌগের ক্ষেত্রে সম্ভব না। অজৈব যৌগের একটা আণবিক সংকেত থেকে একটাই যৌগ তৈরি করা সম্ভব, আর জৈব যৌগের ক্ষেত্রে একটা আণবিক সংকেত থেকে একাধিক যৌগ তৈরি করা সম্ভব। শুধুমাত্র যে গঠন ভিন্ন হবে তা না, ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হলেও কিন্তু যৌগটা ভিন্ন হয়ে যায়। তার কারণে কিন্তু জৈব যৌগের সংখ্যা বেশি হয়। তাহলে এটাও কিন্তু জৈব যৌগের প্রাচুর্যতার একটা কারণ। তোমরা কি এই অংশটি উদাহরণ দুটা বুঝতে পারছো? এখানে খেয়াল করে দেখো, প্রথমটা উদাহরণ দিলাম হচ্ছে আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, আর পরের উদাহরণটা হচ্ছে আণবিক ও গাঠনিক সংকেত এক কিন্তু ত্রিমাত্রিক বিন্যাসটা ভিন্ন। এই জন্য একটা নামের আগে এল যুক্ত হয়েছে, আর একটা নামের আগে ডি যুক্ত হয়েছে, এবং যৌগ দুটোর ধর্ম ভিন্ন। এটা হচ্ছে এক ধরনের সমানতা, এবং পরবর্তীতে আমরা এগুলো ডিটেলসও পড়ব সমানতার টপিকসে। কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? না স্যার। কি বোঝায়? বুঝিনি, আবার বলো। ডি আর এল দিয়ে কি বোঝায়? ডি আর এল দিয়ে বোঝায় যৌগটা আলোকে কিভাবে ঘোরাচ্ছে। এই যৌগের ভিতর দিয়ে যখন আলো ঢুকবে তখন সে আলোর তলটাকে কিভাবে ঘোরাবে, তার উপর ভিত্তি করে কোনটা ঘড়ির দিকে ঘোরায়, কোনটা ঘড়ির বিপরীত দিকে ঘোরায়, তার উপর ভিত্তি করে ডি আর এল টা আসে। আর সে অনুযায়ী যৌগের ধর্ম কিছুটা চেঞ্জ হয়ে যায়। ধরো এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে তখন ডি, ঘড়ি কাঁটার দিকে ঘোরাচ্ছে তখন এল। ঠিক আছে? সে অনুযায়ী তোমার নামকরণ করা হয়েছে। কারণ আমরা যখন একটা জৈব যৌগের ভেতর দিয়ে আলোকে প্রবেশ করাবো, কোনো কোনো যৌগ আছে সে আলোর তলটাকে সে ঘুরায় ফেলে 90 ডিগ্রি কোণে, বা কোনটা 45 ডিগ্রি কোণে, কোনটা 2 ডিগ্রিতে, কোনটা 3 ডিগ্রিতে ঘুরায় ফেলে। এটাও কিন্তু তার একটা ধর্ম। তার উপর ভিত্তি করেও তার যে রাসায়নিক এবং ভৌত ধর্ম চেঞ্জ হয়। আমরা আরও ডিটেলস দেখবো এটাতে যখন আমরা পুরোপুরি স্টেরিও সমানতা আসবো, তখন এটা দেখবো। এই জন্য সংজ্ঞাটা দুই জায়গায় দিলাম আর কি, একসাথে দিয়ে দিলাম। তো এটা সম্বন্ধে সবার লেখা হয়ে গেছে। জি স্যার। এটা কিন্তু পরবর্তীতে আবার ব্যাখ্যা করবো। এই যে ডিএল যে দেখলাম, এটা কিন্তু পরবর্তীতে আমি আবার ডিটেলস দিয়ে ব্যাখ্যা করবো। এখানে জাস্ট জৈব যৌগের প্রাচুর্যতার কারণের মধ্যে এই অংশটা দেখালাম যে এই কারণেও জৈব যৌগের সংখ্যা বেশি হয়। কারণ জাস্ট হাইড্রোক্সাইড মূলকটা বাম পাশে থাকলে একরকম যৌগ, ডান পাশে থাকলে আরেক রকম ধর্ম। এই দুইটা যৌগ কিন্তু আলাদা। হ্যাঁ, জাস্ট তোমাদের এমনি নর্মালটা উদাহরণ দিই। আমরা তো তোমার প্যারাসিটামল খাই, তাই না? বা বিভিন্ন কারণে তোমার ওই হিস্টামিন ওষুধ খাই। হ্যাঁ, হিস্টামিন ওষুধে দেখা যাচ্ছে ওখানে তোমার একটা অ্যামিন মূলক থাকে হিস্টামিনে। এই অ্যামিন মূলকটা থাকে, এই অ্যামিন মূলকটা ডান পাশে থাকলে তার একরকম ধর্ম, বাম পাশে থাকলে আরেক রকম ধর্ম। একটা তোমার শরীরে কাজ করে, আর একটা তোমার শরীরে কোনো কাজ করে না। তার মানে কি, তার এই বাম পাশে আর ডান পাশে থাকার কারণে যৌগের কিন্তু ধর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু জৈব যৌগের সংখ্যাও বেশি হচ্ছে। তাহলে 3 নাম্বার পয়েন্টটা কি ছিল সেটা আমরা এখন ব্যাখ্যা করব।
কারো মনে আছে 3 নাম্বার পয়েন্টে কি ছিল? জৈব যৌগের পলিমারকরণ। পলিমারকরণ বিক্রিয়া। রাইট, এখন ওইটা লেখো তোমরা, পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া লেখো, কোন যৌগের বহু সংখ্যক অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ আণবিক গঠন ও ভর বিশিষ্ট নতুন জৈব যৌগ সৃষ্টি করে তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। সবার কি সংজ্ঞাটা লেখা হয়েছে? না স্যার, বৃহৎ আণবিক গঠনের পরে কি? বৃহৎ আণবিক গঠন ও ভর বিশিষ্ট নতুন জৈব যৌগ সৃষ্টি করে তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। জি স্যার হয়েছে। আচ্ছা, তো এখানে আমরা যে উদাহরণটা লিখতেছি, এখানে আমরা প্রথমে ইথিন নিলাম n সংখ্যক। তো n সংখ্যক ইথিন, সেই ইথিন থেকে সেটাকে যখন আমরা 1000 থেকে প্রায় 1200 atm চাপে অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব, সেখান থেকে তৈরি হবে পলিইথিন। তো এখানে ইথিনের যে ধর্ম, সেখান থেকে পলিইথিনের ধর্ম কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ইথিনের ধর্ম থেকে পলিইথিনের ধর্ম সম্পূর্ণ ভিন্ন। তার মানে এই ইথিনের যৌগগুলাই একসাথে যুক্ত হয়ে তোমার যে বৃহৎ আকার কাঠামো বিশিষ্ট পলিথিন তৈরি করলো, সেই যৌগটা কিন্তু আলাদা। এর কারণও কিন্তু তোমার জৈব যৌগের সংখ্যা বেশি হয়, কারণ তুমি একই যৌগের অণুগুলোকে যুক্ত করে নতুন একটা যৌগ তৈরি করে ফেলতে পারতেছো। তাহলে এভাবেও কিন্তু নতুন জৈব যৌগ সৃষ্টি করা যায়, তাই না? এই কারণে জৈব যৌগের সংখ্যা এত বেশি। আর এখানে n এর মান প্রায় 600 থেকে 800 হয়। তাহলে এটাই হলো জৈব যৌগের প্রাচুর্যতার 3টা কারণের ব্যাখ্যা। ঠিক আছে, নেক্সটে আমরা জৈব যৌগ একটু ভালোভাবে শুরু করব। সেখানে সমগোত্র শ্রেণী বিভাগ, কার্যকরী মূলক এগুলো আসবে। তারপর আমরা ধীরে সুস্থে নামকরণগুলো শিখব। তো কারো প্রশ্ন থাকলে সেটা আমরা এখন আলোচনা করবো, না হলে ক্লাসটা এখানেই শেষ করবো। হ্যাঁ, তোমাদের সবাইকে বিক্রিয়াটা লেখা হয়েছে? জি স্যার। জি স্যার।